রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনটা ছিল আমাদের সবার জন্য বড্ড স্পেশাল। আমরা গুজরাটে সবাই কি করে সেলিব্রেট করলাম, তার সাথে একটা সুন্দর রেসিপি, কৃষ্ণসোনার আবার সন্ধ্যেবেলার একটা স্ন্যাক রেসিপিও শেয়ার করব। প্রদীপ জ্বালানো থেকে কৃষ্ণসোনার বাজি ফাটানো সবটাই থাকবে আজকের ব্লগে। ব্লগটা পুরো দেখো, আশা করছি দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। আজকে ভাগ্যিস এই সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। পুরো গুজরাটের একটা আলাদা রূপ দেখা যাচ্ছে। শুধু গুজরাট বলবো কেন, পুরো ইন্ডিয়াতে আজকে একটা অদ্ভুত ফেস্টিভ্যাল। কিছু কিছু দোকানের সামনে, সোসাইটির সামনে তো এত সুন্দর করে গাড়ি সাজানো হয়েছে, টেন্ট লাগানো হয়েছে। প্রত্যেকটা গাড়ির সামনে, প্রত্যেকটা সোসাইটিতে আজকে শুধু রামজির আর বজরংবলীর পতাকা। এইদিকে দেখো দোকানপাটগুলো সব একদম লাইন ধরে বন্ধ। আজকে যেন একটা বড়ই খুশির দিন। পুরো গুজরাটে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। জায়গায় জায়গায় মানুষ মানুষকে খাওয়াচ্ছে, ভান্ডারা হচ্ছে, মানুষ পুজো করছে। গুজরাটের রাস্তার ধারে ধারে প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে, আর আজকে একটা মন্দিরও এরকম নেই যেই মন্দিরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়নি, আর সেই মন্দিরে সুন্দর করে মানুষ জড়ো হয়ে পুজো করছে না। রাস্তার ধারে ধারে এরকম টেন্ট লাগিয়ে দেখো বড় বড় গামলায় করে খাবার নিয়ে এসে মানুষের মধ্যে বিতরণ করছে। কেউ শরবত বিতরণ করছে, যে যার সামর্থ্য মতন এই সমস্ত কাজ করছে। বড় বড় পোস্টার লাগানো, বড় বড় ফটো লাগানো আমাদের প্রভু শ্রীরামের। আবার এদিকে দেখো আরেকটা চিত্র দেখতে পাওয়া যাচ্ছে, কতগুলো মানুষ একসাথে জড়ো হয়ে সুন্দর পতাকা নিয়ে মিছিল বের করেছে। প্রত্যেকটা গাড়ির সামনে শুধুমাত্র আমাদের প্রভু শ্রীরাম। শুধুমাত্র কি তাই? তা না, এখানে দেখো একজন মানুষ রয়েছে যে কিনা প্যারালাইজড, কিন্তু তার মন এতটাই বড়, সেও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। আজকে আমাদের প্রভু শ্রীরামের এই বড়দিনটাকে সেও কিন্তু সেলিব্রেট করতে চেয়েছে নিজের মতন করে। এগুলো দেখলে তো মন খুশিই হয়ে যায়। এখানে আবার এই সোসাইটির সামনে দেখো সুন্দর করে শ্রীরামের একটা বড় সড়ো ফটো লাগানো হয়েছে, মালা পরানো হয়েছে, পতাকা তো রয়েইছে। কত মানুষ একসাথে জড়ো হয়েছে, আবার নিচে এখানে দিয়া দিয়ে মানে প্রদীপ দিয়ে সুন্দর করে শ্রীরাম লেখা হচ্ছে। এগুলো দেখে অনেকটা টাইম হয়ে গেছে। আমাদের তো সকালে জল খাওয়া হয়েই গেছিলো, আর কৃষ্ণসোনাকেও আমি খাইয়ে স্নান করিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপর বাড়িতে এসে ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর ওর সাথে প্রত্যেকটা কাজ করাই যেন রীতিমতন যুদ্ধ করা। এখানে আমি গান শুনিয়ে গল্প বলে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আসলে কী হয় বলো তো, ঘুমের টাইমটা পেরিয়ে গেলে তারপর আর ঘুমোতে চায় না, তারপর পুরো দিনটা ছ্যান করে। আসলে বাচ্চাদের প্রত্যেকটা টাইমে, মানে আসলে যেই টাইমে ওরা যেই কাজ করে অভ্যস্ত, সেই টাইমটা পেরিয়ে গেলে দেখবে সেই কাজটা আর করানো যায় না। স্নানের একটা পারফেক্ট সময় থাকে, খাওয়া দাওয়া ঘুমেরও একটা পারফেক্ট সময় থাকে, আর সেগুলোই আমি মেনটেন করি সেই ছোট্টবেলা থেকে। মাঝে মধ্যে এদিক ওদিক হয় ঠিকই, কিন্তু রোজ আমি মোটামুটি একই রুটিনে ওকে রাখার চেষ্টা করি। এখানে আবার আমি একটা কলমি শাক বের করে নিয়েছি। হ্যাঁ, তোমাদের জন্য একটা বড় চমৎকার আসতে চলেছে কালকের ভিডিওতে। যদিও এই ভিডিওটার আগে ওই ভিডিওটা আসার কথা ছিল, কিন্তু আমি ভুলবশত আজকের ভিডিওটা এডিট করে ফেলেছি। তো কলমি শাক নিয়ে এসেছি, এটাকে একটু কেটে ভাজা করব। তার সাথে কয়েকটা বেগুন বের করে নিয়েছি, আর এখানে একটা গামলাতে মানে বাটিতে দেখো একটুখানি কুমড়ো আর আলু আমি ছুলে ধুয়ে রেখেছি। ভাতটাকেও বসিয়ে দিয়েছি, ভাতের মতন হতে থাকবে। সেই সুযোগে আমি কিছু এই তরকারি কাটার রয়েছে, সেগুলো কেটে বাদবাকি রান্নাগুলো শুরু করে দেবো। আর আজকে ঘুরতে ঘুরতে অনেকটাই সময় চলে গেছে, তাই ভাবলাম তাড়াহুড়ো করে কী বানানো যায়। তারপর মাথায় আসলো একটুখানি সুন্দরভাবে ওই কালো জিরে আর একটু পেঁয়াজ সোমবারে দিয়ে ভালো করে ওই পেঁয়াজ ফোড়নের ডাল বানাই, মুসুরির ডাল পাতলা পাতলা, তার সাথে কলমি শাক ভাজা, আর তার সাথে বানিয়ে নেব একটুখানি আলু আর কুমড়ো মাখবো। তো এখানে আমি তেলটাকে গরম করে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি আবার পেঁয়াজ ডাল বানানোর সময় দুকুয়া রসুন একটু থেতো করে দিয়ে দিই, এতে আমার বেশ গন্ধটা ভাল লাগে। তারপর আর কি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা মতন করে দেব। আর যখনই দেখবে এই যে কালো জিরো ফোড়নের মধ্যে পেঁয়াজটাকে সোমবারে দেওয়া হয়, কি সুন্দর একটা গন্ধ আসে, তাই না? এই গন্ধটা নাকে আসলেই কেন জানি না প্রাণটা জুড়িয়ে যায়। আর ওই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মুসুরির ডাল আর জলটাকে দিয়ে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। এই ডালের মধ্যেই আমি 3-4টে ছোট ছোট আলু আর একটুখানি কুমড়ো সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে আমরা কিন্তু বাঙালি কুমড়ো, বাঙালি শাকসবজির সন্ধান পেয়ে গেছি। কালকের ভিডিওটায় দেখাবো তোমাদের যে কোথায় গেছিলাম, কি করে বাঙালি শাকসবজি খুঁজে পেয়েছি। এই যে পেয়েছি আমাদের বাঙালি একটা শাক, যেটা প্রায় বহু বছর পরে মানে এখানে খাচ্ছি। এখানে আমি এসে বাঙালি কোনো শাকসবজি আজ অবধি খাইনি, এই প্রথম আমাদের এই কিচেনে বাঙালি সবজি রান্না হতে চলেছে। এটা হলো কলমি শাক। আসলে কি বলতো, আমি তো বলতে গেলে গ্রামেরই মেয়ে, চাকদা যে খুব শহর সেরকমটা তো না। ছোটোবেলা থেকেই প্রচুর পরিমাণে শাক সবজি খেয়ে বড় হয়েছি। এখানে শাক বলতে মেথি শাক আর পালং শাকটাই বেশি পাওয়া যায়, আর পাওয়া যায় সর্ষের শাক। এই যে কলমি শাক বলো, হেলেঞ্চা বলো, বা এরকম লাউ কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা, এই সমস্ত তো কিছু এখানে পাইনি।
আর হুট করে যখন আজকে এই সমস্ত জিনিসগুলো হাতের নাগালে পেয়েছি, আমার কেন জানি না মনে হচ্ছে আমি যেন একটা সোনার ভান্ডার পেয়ে গেছি। মানে আমি এতটা পরিমাণে খুশি হয়েছি। যাই হোক, আগে শাকগুলো বেছে ধুয়ে নেব। এই বাছা ধোয়া করতেই যতটা যে সময় লাগে, না হলে শাক হতে তো বেশি টাইম লাগে না, তাই আগে সুন্দর করে বেছে নিচ্ছি। আর শাকগুলো এতটাই কচি ছিল, দেখেই মনটা ভরে যাচ্ছিল। শাক মোটামুটি ধোয়া বাছা সমস্ত কিছু হয়ে গেছে, এবার কুচি কুচি করে রেখে নিচ্ছি। শাক বানানো তো আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু যাদের একটু নতুন বিয়ে হয়েছে তাদের জন্য রেসিপিটা ভাবলাম শেয়ার করে দিই। অনেক নতুন ম্যারিড মেয়েরা রয়েছে যারা কিন্তু আমাদের ব্লগ ফলো করে। প্রথমেই একটুখানি সর্ষের তেল গরম করে তার মধ্যে একটুখানি বড়িগুলো ভেজে নিলাম। তারপর বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটুখানি পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খানিকক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি কুচি কুচি করে রাখা বেগুন। কুচি কুচি করে বলতে একদম ছোট ছোট করে বেগুনগুলো কেটে রেখেছি। অনেকেই শাকে বেগুনটা দেয় না, তবে আমি দিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে একটুখানি ভাজা ভাজা মতন করে নিতে হবে। তারপর যেই শাকগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিতে হবে। আমি আবার এমন মানুষ, এই শাক ভাজা, একটুখানি ভর্তা, একটুখানি বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারি। শাকগুলো দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। তারপর দেখবে শাক এমনি অনেকটা নরম হয়ে পরিমাণে কমে আসছে। শাকটা আমি ঢেকে দিয়েছি। এদিকে আমি আলু আর কুমড়োটাকে একটু মাখা করে নিচ্ছি। ওই একটুখানি তেল, একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নুন দিয়ে ভালো করে লঙ্কাটাকে ডলে নিয়ে মেখে দিচ্ছি। কী যে সুন্দর একটা গন্ধ আসছিল, সেটা বলার মতন না। অনেকেই আলু কুমড়ো সেদ্ধ মাখাতে ঘি দিয়ে মাখে, তখন তাহলে পেঁয়াজটা দেওয়া হয় না, কিন্তু আজকে আমি তেল দিয়ে মাখছি, এই কারণে একটুখানি পেঁয়াজ দিয়েছি। আর এটা ছিল একটা বোম্বাই লঙ্কা। বোম্বাই লঙ্কা যখন ভালো করে নুনের সাথে একটুখানি ভালো করে মাখা হয়, কি যে একটা সুন্দর গন্ধ আসে। আর সেই গন্ধটা নাকে আসলেই খাওয়ার ইচ্ছেটা অনেকটা বেড়ে যায়। শাকটা নামানোর আগে, মানে 5 মিনিট আগে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। সবসময় শাক রান্নার আগে বা রান্নার সময় যদি একটুখানি চিনি ব্যবহার করা হয়, শাকটা তাহলে মজতে সুবিধা হয়। আর নামানোর আগে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলেই শাকটা কিন্তু তৈরি হয়ে যায়। এই ছিল আমাদের একদম সিম্পল ঘরোয়া বাঙালি খাবার দাবার। আসলে কীভাবে বলো তো, সব সময় না রিচ খাবার খেতে ভাল লাগে না। কখনো কখনো এই সিম্পল পাতলা মুসুরির ডাল, আলু মাখা বা একটু শাক বা একটু কোনো কিছু বড়া ভেজে নিলাম, ঘি দিয়ে খেলাম, লঙ্কা ডলে খেলাম, এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া করে রেস্ট নিতে না নিতেই কৃষবাবু উঠে পড়েছে। আর এইদিকে দেখো সব লন্ডভন্ড করে দিচ্ছে। আসলে কিচেনের এই ডাব্বাগুলো নিয়ে খেলতেও ভীষণ পছন্দ করে। আর বাচ্চা মানুষ যাবেই বা কোথায়, ঘরের মধ্যেই তো জিনিসপত্র নিয়ে খেলাধুলো করবে, তাই আর আমি বকাবকি করি না, ওকে খেলতে দিই। এখানে ওর জন্য আমি একটু টিফিন মতন বানিয়ে নিচ্ছি। একটা কড়াইতে আমি আমুলের এই আধা চামচ ঘি গরম করে নিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তার মধ্যে একটা ছোট্ট এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ডালিয়া। ডালিয়াটাকে এবার ভালো করে ঘিয়ের সাথে একটু রোস্ট করে নেব। এতে কী হয় বলো তো, ডালিয়ার টেস্টটা অনেকটা পরিমাণে বেড়ে যায় আর ডালিয়া থেকে সুন্দর একটা গন্ধ আসে। আজকাল আবার কৃষু বাবা নোনতা জাতীয় কোনো খাবার খুব একটা খেতে চাইছে না। ওর মাঝে মধ্যেই এই প্রবলেমটা হয়, কোনো একটা পার্টিকুলার টেস্ট ওর পছন্দ হয়। এখন যেমন মিষ্টি জাতীয় খাবারটা একটু আধটু পছন্দ করছে, তাই এটাই ভাবলাম বানিয়ে দিই। তারপর ডালিয়াটা রোস্ট হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতন দুধ অ্যাড করে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি অর্গানিক জাগেরি পাউডার। ওকে আমি চিনি এখন অবধি দিই না, চিনির বদলে আমি এই গুড়টাকে ইউজ করি 1 বছরের পর থেকে, বা কোনো খাবারে খেজুরটাকে ইউজ করে থাকি। ব্যাস আর কি, ডালিয়ার পায়েস তৈরি হয়ে গেছে। এটা কিন্তু হেলদি আর টেস্টিও বটে। তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কিন্তু ট্রাই করতে পারো। আর একটা অদ্ভুত ব্যাপার আজকাল আমি নোটিস করছি, কৃষ্ণসোনাকে আগে যেই চামচটা দিয়ে খাওয়াতাম, এই চামচটা এখন যেটা দেখাবো, এই চামচটা দিয়ে আজকাল একদম খাবার খেতে চাইছে না। আমি জানি না কেন, এরকম বাচ্চাদের সাথে কেন হয় আমি জানি না। তবে তার আগে দেখো, এই যে লাল লাল চামচটা দেখালাম, এটা অনেকটাই ছোট। এই রিসেন্টলি 2 দিন ধরে এই ছোট্ট চামচটা দিয়ে খাইয়ে দেখছি, এটাতেও বেশ কমফোর্টেবল হচ্ছে। তো হতেই পারে যে চামচটা একটু বড় ছিল বলেও খেতে চাইছিল না। আমি জানি না কি হয়েছে, বাট আমার এরকমটা মনে হয়েছে। যাই হোক, ডালিয়াটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার ওকে অর্ধেকটা খাইয়ে দেবো আর অর্ধেকটা পরে খাওয়াবো। দিওয়ালির থেকেও বেশি সেলিব্রেশন হচ্ছে, মানে চারদিকে যেই ঘরেই তাকাচ্ছি আমাদের ব্যালকনি থেকে প্রত্যেকটা ঘরে দিয়া জ্বালানো হয়েছে। আর এত সুন্দর লাগছে, সেটা জাস্ট বলে বোঝানোর মতন না। কি যে ভালো লাগছে আজকে চারিদিকে তাকাতে। চারিদিকটা যেদিকেই তাকাচ্ছি শুধু আলোয় ঝলমল করছে, বেশ ভালো লাগছে। কৃষু আবার জানো তো কি, এইগুলো দেখতে ভীষণ পছন্দ করে, তাই ও আমার সাথে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে এইসব দেখছে। আর যেরকম প্রদীপ জ্বালানো হচ্ছে ঠিক সেরকমই ধুমধাম করে বাজি ফাটানো হচ্ছে। তো মানে দিওয়ালিতে হয়তো এতটা সেলিব্রেশন হয় না, আজকে যেরকম পরিমাণে সেলিব্রেশন হচ্ছে।
আর ওর জন্য এবার আমরা আবার একটা বাজিও নিয়ে এসেছি। না না, টেনশনের কোনো ব্যাপার নেই, এই বাজিটায় কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই, কোনো আগুনের দরকার পড়ে না, কোনো কিছু দরকার পড়ে না। একদম ছোট্ট ছোট্ট একদম কুট্টি কুট্টি দেখতে বাজিগুলো, শুধু এরকম নিচে তুমি নর্মালভাবে ফেলে দিলেও বাজিগুলো পপ 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 করে ফুটে ওঠে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্যই তৈরি হয়েছে। আর ওর বাবা এখানে ওকে এই বাজিটাকে ফাটানো শেখাচ্ছে, আর প্রথম দেখছে তো তাই মাঝে মাঝে একটু ঘাবড়ে যাচ্ছে। দেখি এরপরে ওর কি রিয়াকশন হয়। এরকম করে ছাড়ো, ফেলো। হাততালি দাও কৃষু, দে হাততালি দাও। ও কিরকম করে ফাটালা? এরকম করে ও জানে ওই দিকে আছে। খুশি দেখো, হ্যালো। হাততালি দাও কৃষু। ভেতরে না ছোট ছোট খোয়া খোয়া মতনই থাকে শুধু, তাই না? ঢিল ঢিল পাথর পাথর, আর কিছুই থাকে না। হ্যালো। আমরা তো প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলায় বেরোই, আর আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যেন মনটা আরও খুশি হয়ে যাচ্ছিল। এই দেখো আমাদের সামনের সোসাইটিতে মানে ভালো করে পুজোর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সুন্দর করে লাইটিং করা হয়েছে, চারদিকে বাজি ফাটছে। এই যেন একটা অদ্ভুত ধরনের সেলিব্রেশন হচ্ছে, যেটা কিনা বলে বোঝানোর মতন না। তারপর আমরা ঘুরে ফিরে একটুখানি দুধ নিয়ে নিলাম, আর এদিকে আমরা একটুখানি একটা মাঞ্চুরিয়ানের দোকানে দাঁড়িয়েছিলাম, একটুখানি ওই মাঞ্চুরিয়ান নুডল প্যাক করে নিয়ে যাব, খাবো। তো এখানে কৃষ্ণসোনাকে ওই দোকানদারটা একটা মাঞ্চুরিয়ান হাতে দিয়েছে, তো ওটা নিয়েও ব্যস্ত রয়েছে। আমাদের এখানের মাঞ্চুরিয়ানগুলো আমার বেশ খেতে ভালোই লাগে, তবে বলে না কারোর কারোর হাতে একটা সুন্দর টেস্ট থাকে। তো আমাদের সোসাইটির সামনেই একজন দাদা রয়েছে, উনি নেপাল থেকে এসেছেন, তো ওনার হাতের মাঞ্চুরিয়ানগুলো খেতে কিন্তু আরও অসাধারণ টেস্টি হয়। বাড়িতে আসার সময় আমরাও অনেকগুলো প্রদীপ কিনে নিয়ে এসেছি, আর সেই প্রদীপগুলোকে এখানে একটা থালার মধ্যে প্রথমে সাজিয়ে নিচ্ছি, তারপর ভালো করে তেল দিয়ে বলতেটাকে লাগিয়ে ভালো করে জ্বালিয়ে প্রত্যেকটা ব্যালকনিতে আমরাও সাজিয়ে দেব। আজকে সবাই সেলিব্রেট করছে, তাই আমরাও ভাবলাম একটু ছোট্ট করে সেলিব্রেশন করাই যাক। কৃষ্ণসোনাকে এবার কোলের থেকে আগে নামিয়ে দেবো, কারণ ভয় লাগে যদি বাই চান্স একবার হাত দিয়ে দেয় তাহলে তো একটা কেলেঙ্কারি কাণ্ড। আর ও তো বড্ডই শান্ত বাচ্চা, তাই ওকে নিয়ে এই সমস্ত কাজ করা বেশ রিস্কি। ওকে নামিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা ব্যালকনিতে আমি সুন্দর করে প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর আর কি মাঞ্চুরিয়ান আর নুডলটা যেটা প্যাক করে নিয়ে এসেছিলাম সেটা আমরা তিনজন মিলে খেতে বসেছি। আসলে যখন মাঞ্চুরিয়ান বানানো হয়, মানে যে কোনো চাইনিজ খাবার বলো বা এই জাতীয় খাবার বলো, এগুলোতে আজিনামোটো ইউজ করা হয়। তবে আমরা বানানোর আগে দোকানদারকে বলেই দিই যাতে আজিনামোটো না দেওয়া হয়, কারণ কৃষু খাবে তো, আর বাচ্চাদের জন্য আজিনামোটো খুব একটা সেফ না। যদিও বাচ্চাদের জন্য বাইরের খাওয়াটা না খাওয়ানোই ভালো, তবে আমাদের সাথেও বড্ড জেদাজেদি করে, তাই এক দু টুকরোর হাতে আমরা দিতেই হয়। তারপর তো বাবা ছেলে মিলে যে পরিমাণে ঘরটাকে নোংরা করে রেখে গেছিলো ওই বাজি ফাটানোর চক্করে, সেগুলোকে এখন আমাকে পরিষ্কার করতে হচ্ছে। আর পরিষ্কার করা সেটাও একটা যুদ্ধের সমান। দেখো, ঝাড়ু নিয়ে টানাটানি, যেটুকু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলাম সেটুকু আবার লণ্ডভণ্ড করে দিল। তারপর ওকে সাইড করে ওই ঘরগুলো পরিষ্কার করে ভাত নিয়ে চলে এসেছি। একটু আগেই তো মাঞ্চুরিয়ান খেলাম, পেটটা এখনও ভরা ভরাই রয়েছে, তাই ভাবলাম দুপুরে যেটুকু শাক বেঁচেছে আর যেটুকু ভাত রয়েছে সেটুকুই দুজনে ভাগাভাগি করে খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই জানি।